আসসালামু আলাইকুম। আজ 14 ডিসেম্বর 2024 শনিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। যে কারণে নতুন করে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়তে চায় ভারত। ভারতকে দেয়া বিশেষ সুবিধা বাতিল করেছে সুইজারল্যান্ড। নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দিয়ে সরে যাবেন মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টা। এবার বিস্তারিত। বাংলাদেশের সঙ্গে পারস্পরিক লাভজনক ও স্থিতিশীল সম্পর্কের প্রত্যাশার কথা জানিয়েছে ভারত। লোকসভায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আশা প্রকাশ করেন, বাংলাদেশের নতুন সরকার ভারতের সঙ্গে একটি স্থিতিশীল এবং পারস্পরিক লাভজনক সম্পর্কে স্থির হবে। লোকসভায় প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশ প্রসঙ্গে কথা বলতে গিয়ে এস জয়শঙ্কর দুই দেশের মধ্যে উন্নয়ন প্রকল্পগুলোর ক্ষেত্রে ভালো অতীত রয়েছে বলেও উল্লেখ করেন। তিনি বলেন, উন্নয়ন প্রকল্পগুলোর ক্ষেত্রে আমাদের ভালো অতীত রয়েছে। আমরা আশা করি বাংলাদেশের নতুন সরকার ভারতের সঙ্গে একটি স্থিতিশীল এবং পারস্পরিক লাভজনক সম্পর্কে স্থির হবে। এক প্রশ্নের জবাবে সংখ্যালঘুদের বিষয়ে উদ্বেগ জানিয়ে জয়শঙ্কর বলেন, আমরা আমাদের উদ্বেগের বিষয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। সম্প্রতি পররাষ্ট্র সচিব ঢাকা সফর করেন। তার বৈঠকে উঠে আসে এই প্রসঙ্গ। আমাদের প্রত্যাশা, বাংলাদেশ নিজেদের স্বার্থে সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য পদক্ষেপ নেবে। এদিকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি গত 9 ডিসেম্বর ঢাকা সফরে এসে বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিক লাভজনক সম্পর্ক চায় বলে জানিয়েছেন। তিনি বলেন, আমি জোর দিয়ে বলেছি, ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিক লাভজনক সম্পর্ক চায়। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ভারতের আকাঙ্ক্ষার কথা আমি তুলে ধরেছি। একই সময়ে আমরা সাম্প্রতিক কিছু ঘটনা এবং বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ পেয়েছি এবং আমি সংখ্যালঘুদের সুরক্ষা ও কল্যাণ সম্পর্কিত সহ আমাদের উদ্বেগের কথা জানিয়েছি। ভারতকে দেয়া বিশেষ সুবিধা মোস্ট ফেভার্ড নেশন বাতিল করেছে সুইজারল্যান্ড। শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে ডাবল ট্যাক্সেশন অ্যাভয়েডেন্স এগ্রিমেন্টের আওতায় ওই সুবিধা চালু ছিল। সুইস সরকারের নতুন সিদ্ধান্তে ভারতে সুইস বিনিয়োগকে প্রভাবিত করতে পারে। এছাড়া ইউরোপীয় দেশে পরিচালিত ভারতীয় কোম্পানিগুলোর ওপর উচ্চ কর আরোপের সম্ভাবনাও থাকছে। সুইস ফাইন্যান্স ডিপার্টমেন্টের 11 ডিসেম্বরের একটি বিবৃতি এ তথ্য নিশ্চিত করেছে। তারা বলেছে, এই পদক্ষেপটি গত বছর ভারতের সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে এসেছে। মোস্ট ফেভারেট নেশন ধারা অনুযায়ী ভারত ও কোনো তৃতীয় অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট দেশের মধ্যে লভ্যাংশ, সুদ, রয়্যালটি বা প্রযুক্তি সেবার ফির ওপর কম করের হার প্রযোজ্য হলে তা সুইজারল্যান্ড ও ভারতের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। জানা গেছে, মোস্ট ফেভার্ড নেশন নিয়ে বিরোধের পেছনে ভারতের সুপ্রিম কোর্টের একটি রায়ের ভূমিকা রয়েছে। সুইজারল্যান্ড ভিত্তিক কোম্পানি নেসলের একটি মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছে, দ্বৈত কর নিরসন চুক্তি স্বয়ংক্রিয়ভাবে ভারতে কার্যকর হবে না। ভারত কর ছাড় না দেয়ায় সুইজারল্যান্ডও কঠোর হলো। অর্থাৎ এখন থেকে ভারত আর সরাসরি সুবিধা পাবে না। বাণিজ্যের এ ধারার সুবিধা পেতে পৃথক প্রজ্ঞাপনের প্রয়োজন হবে। সুইস সরকার প্রজ্ঞাপন জারির মাধ্যমে ভারতে মোস্ট ফেভার্ড নেশনের সুবিধা দিতে পারে। এই সিদ্ধান্ত আগামী বছরের 1 জানুয়ারি থেকে কার্যকর হবে। নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে সরে যাবেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শনিবার বেলাব উপজেলার প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। সভার শুরুতে ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে চূড়ান্তভাবে একটি নিরপেক্ষ এবং সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর। এটা নিয়ে সন্দেহের কোনো সুযোগ নেই। আমাদের প্রথম কাজ হচ্ছে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা। বাংলাদেশ ভারতের বর্তমান পরিস্থিতি বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা সব দেশের সঙ্গে সুসম্পর্ক চাই। সে লক্ষ্যেই এই সরকার কাজ করে যাচ্ছে। ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি, আমরা ভালো সম্পর্ক চাই, তবে সেটা দুপক্ষেরই স্বার্থের ভিত্তিতে। বাংলাদেশে এসে একেবারে ট্রেনের মাথায় চড়ে সফর করলেন এক ভারতীয় যুবক।
প্রতিবেশী দেশের যুবকের এহেন কীর্তিতে ইতোমধ্যেই হইচই পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়েছে। সেই ভিডিও দেখে উদ্বেগও প্রকাশ করেছেন নেটিজেনরা। খবর আনন্দবাজার পত্রিকার ভাইরাল সেই ভিডিওটি ইতোমধ্যে বহু মানুষ দেখেছেন। 1 কোটি বারেরও বেশি বার দেখা হয়েছে সেই ভিডিও। ভারতীয় ওই যুবকের নাম রাহুল গুপ্ত। গ্রামে বাস বা ভ্যানের মাথায় চড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় সফর করার দৃশ্য মাঝে মধ্যেই দেখা যায়। তবে বাংলাদেশে এসে একেবারে ট্রেনের মাথায় চড়ে সফর করলেন ওই ভারতীয় যুবক। সেই ভিডিওতে দেখা গিয়েছে রেল লাইন দিয়ে ছুটে চলেছে একটি ট্রেন। দুপাশে হু হু করে পেরিয়ে যাচ্ছে পথঘাট, বাজার, মানুষজন। আর ট্রেনের একেবারে সামনের অংশের মাথায় শুয়ে রয়েছেন এক যুবক। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, বন্ধুরা, আমি বাংলাদেশে এসে ট্রেনের মাথায় চড়ে যাচ্ছি, কিন্তু আপনারা কেউ এই কাজ করবেন না। এই কাজ যথেষ্ট ঝুঁকিপূর্ণ। ভারতীয় যুবক রাহুল গুপ্ত ইনস্টাগ্রামের একজন কন্টেন্ট ক্রিয়েটর। 15,000-এরও বেশি ফলোয়ার রয়েছে তার সেই ভিডিওটি দেখে অনেকেই মজার মন্তব্য করেছেন, অনেকে উদ্বেগও প্রকাশ করেছেন। মজা করে একজন লিখেছেন, যমরাজ নিশ্চয়ই ওই দিন ছুটিতে ছিলেন। ভারত কখনো চায়নি বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। শনিবার জাতীয় প্রেসক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, স্বাধীনতার 53 বছরেও ভারত বন্ধুত্বের পরিচয় দিতে পারেনি। ফারাক্কা বাঁধ নির্মাণ করে শুকনো মৌসুমে পানি বন্ধ করে রাখা আর বর্ষায় পানি ছেড়ে দিয়ে বন্যার সৃষ্টি করা, সীমান্তে বাংলাদেশিদের পশুর মতো হত্যা করা কখনো বন্ধু রাষ্ট্রের ভূমিকা হতে পারে না। আমরা ভারতকে রাষ্ট্র হিসেবে কখনো আমাদের শত্রু মনে করি না। ভারতের শাসক গোষ্ঠী আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বে বারবার আঘাতের চেষ্টা করছে এবং আমাদের সাথে শত্রুর মতো আচরণ করে আসছে। তিনি আরও বলেন, যাদের সাহায্যে আমরা স্বাধীন হয়েছি বলে প্রচার করা হয় তারা মূলত 2টি কারণে সহযোগিতা করেছে। প্রথমত, 1965 সালে পাকিস্তানের কাছে ভারতের পরাজয়ের প্রতিশোধ নেয়ার জন্যই তারা পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশকে অস্ত্র দিয়ে, সৈন্য দিয়ে সহযোগিতা করেছে। দ্বিতীয়ত, চতুর্দিকে ভারত আর পেটের মধ্যে বাংলাদেশ। এই ভূমি পাকিস্তান থেকে আলাদা করতে পারলে ভারত নিজের অঙ্গরাজ্যের মতো করে ব্যবহার করতে পারবে। এই 2টি কারণেই তারা বন্ধু সেজেছে। অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, 14 ডিসেম্বর তারা বেছে বেছে জাতির সূর্য সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করেছে। এই হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে সেটি জাতির সামনে এখনও প্রকাশিত করা হয়নি। এখনও সময় আছে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে জড়িতদের চিহ্নিত করতে হবে। দেশ স্বাধীন হওয়ার পর বিশিষ্ট চিত্রশিল্পী জহির রায়হান একটি ডকুমেন্টারি তৈরির কাজ শুরু করছিলেন। হঠাৎ করে তিনি নিখোঁজ হয়ে যান। আজ পর্যন্ত তার কিংবা তার ডকুমেন্টারির কোনো সন্ধান পাওয়া যায়নি। বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের আসল রহস্য উদ্ঘাটনের জন্য জহির রায়হানের ডকুমেন্টারি উদ্ধারের প্রয়োজন রয়েছে। জাতীয় পার্টির বেশে এসে আওয়ামী লীগ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানিয়েছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবসে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। এ সময় ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন। সাংবাদিকদের সাথে আলাপকালে রাশেদ খান বলেন, আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেছি। আমরা দেখলাম জাতীয় পার্টির লোকজনও শ্রদ্ধা নিবেদন করল, কিন্তু এরা জাতীয় পার্টির না, এরা আওয়ামী লীগ। আওয়ামী লীগ জাতীয় পার্টির বেশে ফিরে এসে শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানিয়েছে। ইতোমধ্যে জিএম কাদের বলেছে, আমাদের সমাবেশে যদি আওয়ামী লীগ কর্মীরা আসে আমাদের করার কিছু নেই, উন্মুক্ত সমাবেশে তারা আসতেই পারে। জিএম কাদের আরও বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়া সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে না। তার মানে কি, জিএম কাদের আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে। আজকে শ্রদ্ধা নিবেদনের নামে তারা ফিরে আসার মিশন শুরু করেছে। এখানে কেন পর্যাপ্ত পুলিশ নেই? কিভাবে জাতীয় পার্টি ঢুকলো? সারা দেশে তো জাতীয় পার্টির 100 জনও সক্রিয় কর্মী নেই। এর আগে তারা লোক ভাড়া করে সমাবেশ করেছে, অথচ আজকে 500 থেকে 600 লোক নিয়ে এসেছে। এগুলো কেউ জাতীয় পার্টি না, এরা আওয়ামী লীগ। এদের গ্রেপ্তার না করে কেন ঢুকতে দেয়া হলো? রাশেদ খান বলেন, আমাদের স্পষ্ট কথা, আগামী 16 ডিসেম্বর আওয়ামী লীগ ও জাপা স্মৃতিসৌধে যেতে পারবে না। তাদের সুযোগ দিলে তারা ধীরে ধীরে ফিরে আসবে। এখনই তাদের টুটি চেপে ধরতে হবে। গণহত্যার বিচারের আগে কোনো সাংগঠনিক কার্যক্রম তারা করতে পারবে না।
আর আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে কেন এখনো নিষিদ্ধ করা হচ্ছে না? এই দেশকে তারা ধ্বংস করেছে। 2000 শহীদ, 30,000 আহত, এদের রক্তের সাথে কোনো বেইমানি সহ্য করা হবে না। আরেকটি কথা বলতে চাই, 71-এর সাথে 24-কে মিলিয়ে বিতর্ক সৃষ্টি করবেন না, মুক্তিযোদ্ধাদের ছোট করবেন না। 71-এ একটি ভূখণ্ডের জন্য যুদ্ধ হয়েছে। এই লড়াইয়ের সাথে অন্য কোনো কিছুর তুলনা বেমানান। ঢাকার গুলিস্তান থেকে নারায়ণগঞ্জগামী আসিয়ান পরিবহনের একটি বাসে চালকের সঙ্গে কথা কাটাকাটি এক বিএনপি নেতার। পরবর্তীতে বাসটি নারায়ণগঞ্জের সানারপাড় এলাকায় এলে ওই নেতার অনুসারীরা বাস চালককে মারধর করে বাসটিতে ভাঙচুর চালায়। এ সময় সাংবাদিক মিনহাজ আমান বাস ভাঙার প্রতিবাদ জানালে তাকেও লাঞ্ছিত করে অনুসারীরা। এই ঘটনায় অভিযুক্ত নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সিটি কর্পোরেশনের 2 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন। এই ঘটনার জেরে ইকবালকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সাংবাদিক মিনহাজ আমানকে মারধর ও লাঞ্ছিত করায় ইকবাল হোসেনকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংবাদিক মিনহাজ আমানকে প্রকাশ্যে আপনি আপনার দলবল নিয়ে শারীরিকভাবে আঘাত এবং লাঞ্ছিত করেছেন, যা সম্পূর্ণরূপে দলের শৃঙ্খলা পরিপন্থী ঘৃণ্য অপরাধ। এ ধরনের গুরুতর কর্মকাণ্ডের জন্য আপনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে সাময়িক বহিষ্কার করা হলো। ঘটনার পরপর সাংবাদিক মিনহাজ আমান নিজের ফেসবুক আইডিতে এই ঘটনার একটি ছবি পোস্ট দিয়ে বিএনপি নেতা ইকবাল হোসেনের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। তার অভিযোগ, চালককে মারধর ও বাস ভাঙচুরের প্রতিবাদ করায় বিএনপি নেতা ইকবাল হোসেনের লোকজন তাকেও লাঞ্ছিত এবং হেনস্থা করেছে। ফেসবুক স্ট্যাটাসে সাংবাদিক মিনহাজ আমান লিখেন, ড্রাইভারের সঙ্গে তর্কের জেরে পিটিয়ে গাড়ি ভেঙে ভিজিটিং কার্ড ধরিয়ে দিয়ে গেছে নারায়ণগঞ্জ সিদ্দিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। আসল নেতা বলতেই হয়। প্রতিবাদ করতে যেয়ে আমার অবস্থা নিয়ে বলতে চাই না, লজ্জায় মাথা হেট আমার। 2000 শহীদের দেশ এটাই। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আজকের পরামর্শের বিষয় হচ্ছে ভাবুন এবং সময় নিন। কেউ যখন কোনো বিষয়ে আপনার সামনে কোনো কিছু প্রত্যাশা করে, প্রতিশ্রুতি চায়, অথবা আবদার করে, অথবা কোনো বিষয় উপস্থাপন করে, সাথে সাথেই কি আপনি সেই বিষয়ে মন্তব্য করেন? যদি করে থাকেন তাহলে বলবো ভুলের মধ্যে আছেন। আপনি অবশ্যই এরকম ক্ষেত্রে সাথে সাথে কোনো মন্তব্য, প্রতিশ্রুতি অথবা কোনো মতামতই দেবেন না, কারণ দিলেই ফেঁসে যেতে পারেন, প্রতারণার ফাঁদে পড়তে পারেন। তাহলে আপনি কি বলবেন? আপনি বলবেন, এই বিষয়ে আমি একটু সময় নিয়ে ভাবি, পরে আপনাকে মতামত জানাবো বা পরে প্রতিশ্রুতি দিব। নইলে আমরা অনেক সময় দেখি যে তাৎক্ষণিকভাবে একটা মতামত দেবার কারণে পরবর্তীতে বড় ধরনের প্রতারণার ফাঁদ আমাদের সামনে চলে আসে। সুতরাং আসুন আমরা ভেবে চিনতে তারপর সকল মানুষের আহ্বানে সাড়া দেই। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। সিরিয়ার রাজধানী দামেস্কে শনিবার থেকে খোলা থাকবে তুরস্কের দূতাবাস। শুক্রবার রাতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এ ঘোষণা দেন। শনিবার তুরস্কের সংবাদ মাধ্যম ইয়েনি সাফাকের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হাকান ফিদান শনিবার থেকে দূতাবাসের কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়ে জানান, কার্যক্রম শুরুর জন্য দূতাবাসের কর্মীরা বর্তমানে সিরিয়ার রাজধানীতে যাচ্ছেন। দ্রুত সরকার বিরোধীদের অগ্রগতির মুখে বাশার আল আসাদের শাসনের পতনের বিষয়ে ফিদান রাশিয়া ও ইরানের কথা উল্লেখ করে বলেন, তুরস্ক দুটি মূল পক্ষের সাথে আলোচনা চালিয়ে যাওয়ার মাধ্যমে রক্তপাতহীনভাবে এটি ঘটানোর পথ তৈরি করেছে। এ সময় তিনি জোর দিয়ে বলেন, সিরিয়ার এখন একটি সার্বভৌম জাতীয় সরকার রয়েছে যা তার অঞ্চল পুনরুদ্ধার করতে সক্ষম। তিনি আরও বলেন, এই সরকার পিকেকে, ওয়াইপিজি সন্ত্রাসী গোষ্ঠী বা তার মাটিতে অন্য কোনো শক্তির কর্তৃত্বকে স্বীকৃতি দেবে না। এদিকে যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বাশার আল আসাদের পতনের পর গত বৃহস্পতিবার পর্যন্ত ইসরায়েলি বাহিনী সিরিয়ায় 5 শতাধিক হামলা চালিয়েছে। এরপরও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প।
changetv.press, বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।